ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরায় সচল করার জন্য যে মেধা ও সামর্থ্য প্রয়োজন সেটা এই মুহূর্তে একত্র করা সম্ভব কিনা এখনো ঠিক বোঝা যাচ্ছে না। যেমন জিডিপির দ্রুত প্রবৃদ্ধি বা মূল্যস্ফীতি কমানো, তাহলে অন্য নির্দেশকগুলোকে অবশ্যই যুগপৎ বিবেচনায় আনতে হবে। অর্থনীতির বর্তমান হালচাল যদি আমরা বিচার করতে যাই, প্রথমে যেসব বিষয় আমাদের সামনে চলে আসে তা হলো সামষ্টিক অর্থনীতির বিভিন্ন নির্দেশক, বাজার ব্যবস্থাপনা ও অর্থনৈতিক নীতিমালা সমূহ। সামষ্টিক অর্থনীতির অন্যতম প্রধান লক্ষ্য হলো সার্বিক চাহিদা বা অর্থনৈতিক পরিভাষায় যাকে আমরা জিডিপি বলি, অথবা সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করা। অতঃপর এই লক্ষ্য অর্জনে যথাযথ নীতি প্রণয়ন, প্রয়োগ ও বাস্তবায়ন করে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ানো। বেসরকারি ভোগ ও সরকারের ব্যয় সার্বিক চাহিদার সাথে সম্পর্কিত অপরিহার্য দুটি অঙ্গ উপাদান। সামষ্টিক অর্থনীতির অন্যতম একটি প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হল মূল্যস্ফীতিকে স্থিতিশীল, নিম্নমুখী এবং নিয়ন্ত্রণে রাখা। এই উদ্দেশ্য অর্জনের জরুরি বিষয় হল সার্বিক মোট চাহিদাকে একটা নির্দিষ্ট সীমা ও গণ্ডির মধ্যে ধরে রাখা। তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে হলে এসব অঙ্গ উপাদানের মধ্যে একটা সামঞ্জস্য থাকা অত্যন্ত জরুরি। আমি মূল্যস্ফীতিকে সামনে নিয়ে আসছি বিকজ এটা এখন বাংলাদেশের জন্য একটা মেইন ইস্যু যেটা আমরা ফোকাস করতেছি। একই সাথে দেশের সম্ভাব্য উৎপাদন সামর্থ্যকে যথাযথভাবে কাজে লাগানো। মোট কথা হলো সামষ্টিক অর্থনীতির নির্দেশকগুলোকে একটির সাথে অপরটির সামঞ্জস্য রেখে উৎপাদন ক্ষমতা যথাযথ ব্যবহার করে দেশের জন্য ক্রমাগত হারে সম্পদ সৃষ্টি করা এবং সেই সম্পদকে বৃদ্ধি করা। মূল্যস্ফীতি সহ সামষ্টিক অর্থনীতির অন্যান্য সব নির্দেশক নিরন্তর পরিবর্তনশীল। এগুলি একটির সাথে অপরটির পরস্পর সম্পর্কিত এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই সরকার যদি সামষ্টিক অর্থনীতির কোনো বিশেষ নির্দেশকের লক্ষ্য অর্জন করতে চায়, যেমন জিডিপির দ্রুত প্রবৃদ্ধি বা মূল্যস্ফীতি কমানো, তাহলে অন্য নির্দেশকগুলোকে অবশ্যই যুগপৎ বিবেচনায় আনতে হবে। এটা কিন্তু গত কয়েক মাস আমি লক্ষ্য করছি, বিশেষ করে বা বিগত বছরগুলোতে আমরা একটার সাথে একটা সামঞ্জস্য আনার চেষ্টা করি না। আমরা একদিকে ফোকাস করি যে আমরা মূল্যস্ফীতি কমাতে গিয়ে কিন্তু আরেকটা নির্দেশকের সাথে আমরা একটা সাংঘর্ষিক পরিবেশে চলে যাই, যেটা আলটিমেটলি অর্থনীতির জন্য অত্যন্ত খারাপ, বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য এটা শেষ পর্যন্ত খারাপ হিসেবে দেখা যায়। তবে সামষ্টিক অর্থনীতির হালচাল বিশদভাবে যদি বিচার বিশ্লেষণ করি, যেসব বিষয় বিচার বিবেচনা ও বিশ্লেষণ প্রয়োজন সেগুলি হলো সার্বিক আভ্যন্তরীণ উৎপাদনের প্রবৃদ্ধির হার, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা, কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব কমানো, বৈদেশিক লেনদেনে ভারসাম্য রক্ষা করা এবং রপ্তানি ও আমদানির মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা, বৈদেশিক মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতির লাগাম ধরে রেখে একটা নির্দিষ্ট হারের নিচে রাখা। সামষ্টিক অর্থনীতির এসব লক্ষ্য উদ্দেশ্য হলো অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা। এই স্থিতিশীলতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনসাধারণের সার্বিক অর্থনৈতিক কল্যাণের ইঙ্গিত বহন করে। যেমন নির্ধারিত সময়ের মধ্যে যদি সার্বিক উৎপাদন আগের বছরের তুলনায় বাড়ে, তাহলে ধরে নেওয়া হবে যে সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আবার এই প্রবৃদ্ধির অর্থ হওয়া উচিত অধিকারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এখন যদি আমাদের প্রবৃদ্ধি বাড়ে কিন্তু মাথাপিছু আয় যদি না বাড়ে, মানুষদের জীবন মানের যদি উন্নতি না হয় বা উন্নয়ন না হয়, তাহলে কিন্তু ওই প্রবৃদ্ধি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কোনো কাজে লাগে না, বরং এটা ক্ষতিকর হয়ে দাঁড়ায় ভবিষ্যতের জন্য। নিম্নমাত্রা স্থিতিশীল মূল্যস্ফীতি প্রকৃত আয় বৃদ্ধির সহায়ক, সেই সাথে অনুকূল বাণিজ্যিক ভারসাম্য, বৈদেশিক লেনদেনে ভারসাম্য এবং আর্থিক স্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। অতএব বলা যায়
যে সামষ্টিক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হলো অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রেখে সার্বিক উৎপাদন বা জিডিপির হার বৃদ্ধি করা। অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়ন যাই হোক, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা থাকা অতীব প্রয়োজন। তবে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সমস্যা হলেও বিভিন্ন নির্দেশকের সম্পর্ক পরস্পরের মধ্যে যে জটিলতা, সেগুলিকে ধর্তব্যে আনা, তারপর নির্দেশকগুলোকে বর্তমান হালচাল বিবেচনা করে ভবিষ্যতে সেগুলিকে ইতিবাচক ফলাফল অর্জনের পরিকল্পনা করা, অথবা নির্ধারিত লক্ষ্য অর্জনে পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়া। একই সময় অন্য কোনো নির্দেশকের অবাঞ্ছিত নেতিবাচক পরিমাণ নিয়ন্ত্রণে রাখা। স্বভাবগতভাবে সামষ্টিক অর্থনীতির একটি নির্দেশক বাঞ্ছিত পরিবর্তন আনার পথে আরেকটি নির্দেশককে অবাঞ্ছিত পরিবর্তন আসতে পারে। যেমন যদি আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য মুদ্রাস্ফীতি কমাতে যাই বা মুদ্রা সরবরাহ কমাই, তাহলে কিন্তু মূল্যস্ফীতি হয়তো কমবে, কিন্তু তাতে ইন্টারেস্ট রেট বাড়বে, তাতে ক্রেডিট গ্রোথ কমে যাবে প্রাইভেট সেক্টরে, তাতে দেখা যাবে যে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে না, অথবা দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না। স্বভাবগতভাবে সামষ্টিক অর্থনীতির একটি নির্দেশক বাঞ্ছিত পরিবর্তন আনার পথে আরেকটি নির্দেশককে অবাঞ্ছিত পরিবর্তন আসতে পারে। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, প্রবৃদ্ধির হার বাড়ানোর প্রয়াসে সার্বিক চাহিদা বাড়ালে প্রবৃদ্ধির হার বাড়বে, যা স্বতন্ত্রভাবে বাঞ্ছিত। কিন্তু প্রবৃদ্ধি যদি একটা নির্ধারিত সীমার গণ্ডির ভিতরে না রাখা হয় বা প্রবৃদ্ধি বাড়ানোর ব্যবস্থাপনা যদি সমন্বিতভাবে না করা হয়, তাহলে অনিবার্যভাবেই বিভিন্ন ধরনের ঘাটতি ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। মূল্যস্ফীতি বাড়লে অর্থনীতির বহু ক্ষেত্রে অসামঞ্জস্য দেখা দেয়। যেমন সার্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে যদি অতিমাত্রা আমদানি ব্যয় বাড়ে, সেই সাথে যদি রপ্তানি না বাড়ে, তাহলে বাণিজ্য ঘাটতি বেড়ে যাবে। বাণিজ্য ঘাটতি বেড়ে গেলে বিদেশের সাথে আর্থিক লেনদেনের পরিস্থিতির অবনতি ঘটবে। দায়স্থিতির অবনতি ঘটলে নিজস্ব মুদ্রার অবমূল্যায়ন ঘটবে। এগুলি প্রত্যেকটা একটার সাথে একটা কিন্তু সম্পর্কিত। আর যদি একটা করতে গিয়ে যদি আরেকটাকে যদি আমরা অবনতি ঘটাই, তাহলে কিন্তু আলটিমেটলি একই অবস্থাতে দাঁড়ায়। অর্থনীতির জন্য এটা কোনো ভবিষ্যৎ ভালো কিছু বয়ে আনে না। খাদ্যপণ্য থেকে শিল্প উৎপাদনের কাঁচামাল, এই সবই বাংলাদেশে আমদানি নির্ভর। উৎপাদন খরচ ও মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। মূল্যস্ফীতি যত বাড়বে, উৎপাদন খরচ ততই বেড়ে যাবে। একই সাথে সাধারণ মানুষের প্রকৃত আয় যদি না বাড়ে, তাহলে তাদের জীবনমানের অবনতি ঘটবে, এমনকি দারিদ্রতার হার বেড়ে যায়। বাংলাদেশে সেটাই ঘটছে, এখনও ঘটে যাচ্ছে। সেজন্য নীতি নির্ধারকদের অবশ্যই এইসব নির্দেশকের মধ্যকার পারস্পরিক যে সম্পর্ক, তার মিথস্ক্রিয়াকে ধর্তব্যে আনতে হবে এবং হিসাব নিকাশ করে সামষ্টিক অর্থনীতির নীতিমালা প্রণয়ন করা অতি আবশ্যক, যাতে করে এইসব নির্দেশকের ইতিবাচক ও নেতিবাচকের প্রভাবের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। সামঞ্জস্যের সাথে সাথে যেন একটা ভারসাম্য বজায় রাখা হয়। দুঃখের বিষয় হলো, গত 15 বছরের অনির্বাচিত ও স্বেচ্ছাচারী সরকার জনকল্যাণে প্রতিষ্ঠিত দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের কবজায় নিয়ে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। অতএব ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরায় সচল করার জন্য যে মেধা ও সামর্থ্য প্রয়োজন, সেটা এই মুহূর্তে একত্র করা সম্ভব কিনা এখনো ঠিক বোঝা যাচ্ছে না। একটা কথা বলে রাখতে চাই, আমি কিন্তু কোনো দল বা কারো বিরুদ্ধে কিছু বলতেছি না। আমি আমার নিজের প্রকৃত অবস্থানটা বলতেছি। এখানে বিভিন্ন দল মত থাকতে পারে, এটাতে আমার কোনো অসুবিধা নেই। আমি নিজেও বহু দল বহুভাবে ছিলাম, এখনও সব দলকে নিয়ে আমি থাকতে চাই। অতএব এখানে কোনো পার্টিকুলার দলকে আমি অভিযুক্ত করতেছি না, এই কথাটা ক্লিয়ারলি আপনাদের কাছে বলে রাখতে চাই। অর্থনীতির বর্তমান অবস্থার পর্যালোচনা বোঝা যায় যে একনায়কতন্ত্র, স্বেচ্ছাচারী শাসন, দলীয়করণ, দলীয় লোকদের তোষণ পোষণকে বিগত সরকার রাষ্ট্রীয় রীতিনীতিতে পরিণত করেছিল। অন্যদিকে আবার বিগত সরকার জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে নিজেদের কবজা নিয়ে ধ্বংস বা দুর্বল করে দিয়েছিল।
ফলে বাজার ব্যবস্থাপনা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল। ফলে জনগণের কল্যাণে যথোপযুক্ত নীতি কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের পরিবর্তে আত্মস্বার্থ সন্ধানী রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের সমর্থক অর্থাৎ বিশেষ স্বার্থবাদী গোষ্ঠীর লুটপাটে সহায়তা করার লক্ষ্যে